দুনিয়ার সবচেয়ে বড় সিরিয়াল কিলার হয়তোবা জীবনে কোনোদিন ধরাই পড়তো না যদি না সে কম্পিউটার চালাতে পারত। আসলে চিন্তা করুন এমন একজন সিরিয়াল কিলারের কথা যে কিনা যাদেরকে স্বীকার করে তাদেরই পরিচিত। তাছাড়া সমাজের খুবই রেপুটেটেড একজন পার্সন, এমনকি সে ডক্টরও। আর এই সত্যি ঘটনাটা হচ্ছে ডক্টর হ্যারেল শিপম্যানের, যে কিনা তার ক্লিনিককে মানুষের জীবন বাঁচানোর জন্য না, বরং মানুষের জীবন নেয়ার জন্য খুলেছিল। ইংল্যান্ডের হাইড নামের ছোট্ট একটা শহর, যেখানে কিনা মাত্র 30,000 মানুষ বসবাস করে, সেখানে পুরো 27টা বছর সবার চোখের সামনে সে সিরিয়াল কিলিং করে গেছে। কেউ এটা কল্পনা পর্যন্ত করতে পারেনি। 250-রও বেশি মানুষকে মারার পরেও ডক্টর হ্যারেল শেপার্ডের উপরে সেখানের মানুষজন সন্দেহ পর্যন্ত করেনি, আর কখনো হয়তোবা করতেও না, যদি না সে ছোট্ট একটা ভুল করে ফেলতো। আর আমাদের আজকের ভিডিওতে আমরা এটাই জানবো যে কেন সে এই মার্ডারগুলো করেছিল, আর কেনই বা এতগুলো মার্ডার করার পরেও কেউ তাকে সন্দেহ পর্যন্ত করতে পারেনি। আর তাছাড়া পুলিশ কি এমন প্রমাণ পেয়ে গেল যে এত বছর ধরে চলা এই মার্ডার কেসটার সমাধান খুব সহজেই তারা করে ফেলতে পারলো। তো চলুন শুরু করি। ডক্টর হ্যারেল শিপম্যান ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটির খুবই কাছের হাইড নামের একটা শহরে ছোট্ট একটা ক্লিনিক চালাতো, যেখানে পপুলেশন ছিল মাত্র 30,000, যার মধ্যে 3,000ই ছিল তার নিজের পেশেন্ট। ডক্টর এমন এমন মানুষজনকে টার্গেট করতো যারা কিনা অনেক বছর ধরে একা একা বাস করছে, আর তাছাড়া বয়সও অনেকটা ভার হয়ে গেছে, মানে যাদের মৃত্যুতে কেউ কোনো সন্দেহই করবে না, সবাই মনে করবে এটা একটা স্বাভাবিক মৃত্যু। আর এমন মানুষদেরকেই ডক্টর সবসময় অনেক বেশি করে সময় দিত, তাও তাদের বাসায় গিয়ে গিয়ে সে সবসময় তাদের সঙ্গে গিয়ে কথাবার্তা বলতো, তাদের সমস্ত মনের কথাবার্তা শোনার ট্রাই করত। আসলে সে তাদেরকে এইটা বোঝানোর ট্রাই করত যে দুনিয়াতে যদিও তারা একা একাই বসবাস করে, তাদের দেখাশোনা করার মতো কেউ নেই, তবে ডক্টর হ্যারেল শিপম্যান তাদের সমস্ত কথা শোনার জন্য সবসময় রেডি হয়ে বসে আছে। আর তাছাড়া তার এমনও কিছু পেশেন্ট ছিল যারা কিনা তাকে এতটাই বিশ্বাস করত যে তারা তার ঘরের চাবি পর্যন্ত তাকে দিয়ে রেখেছিল। আর তার এই ব্যক্তিত্বের জন্য সে হাইডের মধ্যে খুবই জনপ্রিয়তা পেয়ে গিয়েছিল, কারণ সবাই বিশ্বাস করতে শুরু করে দিয়েছিল যে ডক্টর শিপম্যান বিদ্যুতের চিকিৎসা কথার মাধ্যমেই করে দেয়। তবে আসলে এইটার পেছনে ডক্টর শিপম্যান তাদের সমস্ত ডকুমেন্টগুলো এক জায়গায় করত, তাদের সম্পর্কে সমস্ত তথ্যগুলো কালেক্ট করত, যেমন কে কখন একা অবস্থায় থাকে, কার কাছে কত বেশি সম্পত্তি আছে, তাদের কোন কোন আত্মীয় এখানে আসা যাওয়া করে এবং কোথায় কোথায় থাকে। আর যখনই ডক্টর এই সমস্ত ব্যাপারগুলো জানার পরে কনভিন্স হয়ে যেত, তখন সে তার রোগীকে ওষুধের ওভারডোজ দিয়ে সেখানেই মেরে ফেলত। আর যেহেতু পেশেন্ট অলরেডি 80 বছরের উপরের থাকতো, এই জন্য কেউ কখনো সন্দেহও করতো না যে তার মৃত্যুটা অস্বাভাবিক অবস্থায় হয়েছে। এমন করেই কয়েকটা বছর চলতে থাকে। কেউ সন্দেহ করা তো দূরের কথা, কেউ এটা চিন্তাই করতে পারছিল না যে ডক্টরই এই কাজটা করছে। তবে হ্যাঁ, এটা সেই পর্যন্তই চলছিল যেই পর্যন্ত না ডক্টর নিজে একটা ভুল করে বসে। ডক্টর শিপম্যান তার ক্যারিয়ারের শুরুটা করেছিল হাইড থেকে প্রায় 70 কিলোমিটার দূরে পন্টিফ্র্যাগ নামের একটা শহর থেকে, যেখানে একটা হসপিটাল এসে চাকরি করত। এরপরে 1974 সালে সে এই জায়গাটা ছেড়ে দিয়ে সোজা টডমডানে চলে আসে, আর এখানে আব্রাহাম মেডিকেল ক্লিনিকের মধ্যে সে জেনারেল প্র্যাকটিসিংয়ের পদে জব করা শুরু করে। এখানে সে বিভিন্ন পেশেন্টকে প্যাথেডিন নামের একটা ড্রাগকে ওভার প্রেসক্রাইব করার জন্য ধরা পড়েছিল, যেটা কিনা তার নিজের ইউজ করার কথা ছিল। আসলে যদিও প্যাথেডিন হচ্ছে একটা পেইন কিলার, তবে এটা বেশি মাত্রায় খেলে নেশা হয়ে যায়। আর যেহেতু ডক্টরের এই ওষুধ দিয়ে নেশা করার অভ্যাস ছিল, এই জন্য সেটা বেশি মাত্রায় চেয়ে আনতো, আর অল্প কিছু পেশেন্টদেরকে দিয়ে বেশিরভাগটা সে নিজের কাছেই রেখে দিত, যেখানে কিনা পেশেন্টদের এতটুকু ওষুধের দরকারও থাকতো না। আর এই জন্য যখন পেশেন্ট এই ওষুধটা খেত, তখন সে খুবই ভালো ফিল করা শুরু করত। তবে তারা এটা জানতোই না যে তারা আসলে নেশার মধ্যে ডুবে গিয়েছে। আর এই জন্যই পেশেন্টরা না জেনেই ডক্টর শিপম্যানের দিকে আকর্ষিত হওয়া শুরু করে দিয়েছিল, আর তার পপুলারিটি দিন দিন বাড়া শুরু করেছিল। তবে যখন হসপিটাল কর্তৃপক্ষ এই ব্যাপারটা জানতে পারে আর তাকে হাতে নাতে ধরে ফেলে, তখন তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়, আর ব্যাপারটা তার লাইসেন্স বাতিল হওয়া পর্যন্ত চলে যায়। তবে ডক্টর 600 পাউন্ডের জরিমানা দিয়ে একটা রিহ্যাবিলিটেশন সেন্টারে ভর্তি হয়ে যায়, যেই জন্য তার লাইসেন্সটা বাতিল হওয়ার হাত থেকে বেঁচে যায়। এরপরে রিহ্যাব সেন্টারে কতগুলো বছর পার করার পরে যখন সবাই এই ব্যাপারটা ভুলে যায়, তখন 1977 সালে সে হাইডে চলে আসে, আর এখানে একটা মেডিকেলে আবারও নিজের সেই আগের পদেই জয়েন করে ফেলে। 1980 সাল পর্যন্ত সে একই পজিশনে থেকে প্র্যাকটিস করে। তবে এই পুরো সময়টার মধ্যে সে না নেশা করা বন্ধ করেছিল, না বৃদ্ধ মানুষদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে মারা বন্ধ করেছিল। তবে এই মার্ডারের পরিমাণটা হঠাৎ করেই 1993 সালের দিকে অনেক বেশি বেড়ে যায়, যখন সে হাইডের নিজের একটা ক্লিনিক খোলে, আর এখানে খুব বেশি পপুলার হয়ে যায়। আর এমন করে অনেকগুলো বছর চলতে থাকে, তবে কেউ ডাক্তারের উপরে সন্দেহ পর্যন্ত করতে পারছিল না। তবে 1998 সালে প্রথমবারের মতো ডক্টর লিন্ডা রেনল, যে কিনা শিপম্যানের ক্লিনিকের অপোজিটের হসপিটাল দ্য ব্রুক সার্জারিতে কাজ করত, সে প্রথমবারের মতো এটা ডিসকভার করে যে শিপম্যানের পেশেন্টের মধ্যে মৃত্যুর হার সবচেয়ে বেশি। সে বলেছিল যে শিপম্যান একটা ছোট্ট ক্লিনিক চালায়, তবে সেখানে মাত্র 3 মাসের মধ্যে
প্রায় 16 জন পেশেন্টের মৃত্যু হয়েছে। অন্যদিকে সে যেই হসপিটালে চাকরি করে, মানে দ্য ব্রুক সার্জারিতে, যেখানে কিনা শিপমেন্টের তুলনায় 3 গুণ বেশি পেশেন্ট, সেখানে 3 মাসে মৃত্যু হয়েছিল মাত্র 14 জনের। তবে এই সন্দেহটা আরও বেশি বেড়ে যায় তখন যখন সবাই জানতে পারে যে শিপমেন্টের যেই পেশেন্টের মৃত্যু হয়েছে সেই 16 জন পেশেন্টকেই কবর দেওয়ার জায়গায় প্রত্যেককেই পুড়িয়ে দেওয়া হয়েছে। এখানে আপনাকে একটা ব্যাপার ক্লিয়ার করে দিই যে খ্রিস্টান ধর্মের বেশিরভাগ মানুষই মৃত্যুর পরে তাদের প্রিয়জনের লাশটাকে কবর দেয়াই পছন্দ করে। খুব অল্প সংখ্যক মানুষই আছে যারা পুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ডক্টর লিন্ডা এই কমপ্লেইনটা চিঠি আকারে হেলথ মিনিস্ট্রিতে দিয়েছিল, আর সেখানে এটা ক্লিয়ারলি লিখে দিয়েছিল যে ডক্টর শিপমেন্টের যেই রোগীগুলোর মৃত্যু হয়েছে তার মধ্যে বেশিরভাগই ছিল বৃদ্ধ মহিলা, যারা কিনা তাদের ঘরেই মৃত অবস্থায় পড়েছিল। আর ডক্টর লিন্ডা এইটাও মেনশন করে দিয়েছিল যে এইটা কোনোভাবেই একটা কোইন্সিডেন্স হতে পারে না যে প্রত্যেকটা পেশেন্টের মৃত্যুর সময় ডক্টর শিপমেন্ট সেখানে একা উপস্থিত ছিল। সে বলেছিল যে যখনই এই সমস্ত রোগীর মৃত্যু হয় তখন বেশিরভাগ সময় তারা খাটে শোয়া অবস্থায় থাকে। তবে ডক্টর শিপমেন্টের যে রোগীগুলোর মৃত্যু হয়েছে তারা বেশিরভাগ সময় চেয়ারে খুবই অদ্ভুত ওয়েতে বসা অবস্থায় ছিল, তাও খুবই ভালো ভালো কাপড় পরা অবস্থায়। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যখন এই মৃত্যুগুলো হয়েছে তখন হয়তো ডক্টর শিপমেন্ট সেই ঘরের মধ্যেই আগে থেকে ছিল, অথবা পরবর্তীতে সেই প্রথমবার গিয়ে সেই লাশটাকে সেখানে ডিসকভার করতে পেরেছিল। আর বারবার যখন একই ঘটনা হয় তখন এটা কোনোভাবেই কোইন্সিডেন্স হতে পারে না। এরপরে এই কমপ্লেন্টার ভিত্তিতে একটা মামলা হয়েছিল, যেই মামলাতে পুলিশ ইনভেস্টিগেশনও করেছিল। তবে যেহেতু পুলিশ ইনভেস্টিগেশন করে ডক্টরের বিরুদ্ধে তেমন কিছু পায়নি, এই জন্য 1 মাস পরে এই ইনভেস্টিগেশনটা বন্ধ করে দেওয়া হয়েছিল। আসলে যখনই ডক্টর হ্যারল্ড শিপমেন্টের কোনো পেশেন্টের মৃত্যু হতো তখন সে নিজেই ফর্ম বিটা পূরণ করত। আসলে ফর্ম বি হচ্ছে এমন একটা ফর্ম যেটা যেই রোগী মারা গিয়েছে তার যেই ডক্টর চিকিৎসা করত তাকে পূরণ করতে হয়, যেখানে সে মৃত্যুর কারণ সবসময় নর্মাল লিখত। তবে ফর্ম সি, যেটা কিনা অন্য ডাক্তারকে পূরণ করতে হয়, সেটা প্রায় সময়ই লক্ষ্য করা যেত যে হয়তোবা সেটা পূরণ করেছে ডক্টরের কোনো ঘনিষ্ঠ বন্ধু, অথবা এমন কোনো ডক্টর যে কিনা এই ডক্টরকে কোনোভাবেই সন্দেহ করে না বা তাকে কিলার বলে মনেও করে না। আর এমন করেই ডক্টর হ্যারল্ড শিপমেন্ট তার প্রত্যেকটা রোগীর নকল ডেথ সার্টিফিকেট বানিয়ে তাদেরকে খুব সহজেই মর্গে পাঠিয়ে দিত, যাতে করে তাদের ডেড বডিগুলো পুড়িয়ে ফেলা যায়। আর স্বাভাবিকভাবেই লাশগুলো পুড়িয়ে ফেলার জন্য যেহেতু লাশগুলোর উপরে ইনভেস্টিগেশন করা যায়নি, এই জন্য খুব সহজেই ডক্টর হ্যারল্ড শিপমেন্ট এই কেস থেকে মুক্তি পেয়ে গিয়েছিল। তবে এই ইনভেস্টিগেশনটা বন্ধ হওয়ার পরেও ডক্টর হ্যারল্ড শিপমেন্ট আরও 3টা মানুষকে মেরেছিল। তবে এইটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল, কারণ তার জন্য এখন ধরা পড়াটা ছিল সময়ের ব্যাপার। শিপমেন্টের শেষ শিকার ছিল হাইডের প্রাক্তন মেয়র 81 বছর বয়সী ক্যাথলিন গ্র্যান্ডি, যে কিনা 24 জুন 1998 সালে তার নিজের ঘরেই মৃত্যুবরণ করেছিল। তবে মজার ব্যাপার, এখানেও ডক্টর শিপমেন্ট ছিল শেষ ব্যক্তি যে কিনা ক্যাথলিনকে শেষবারের মতো জীবিত দেখতে পেয়েছিল। আর এরপর সেই ক্যাথলিনের ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ লিখে দিয়েছিল ওল্ড এজ। তবে ক্যাথলিনের মেয়ে অ্যাঞ্জেলা উড্রফ, যে কিনা নিজেও একজন উকিল ছিল, সে তার মায়ের মৃত্যুর পরে তখন বেশি শক্ট হয়ে যায় যখন সে দেখতে পারে তার মা এই ঘরটা ডক্টরের নামে লিখে দিয়ে চলে গেছে। আসলে যেহেতু ডক্টর এই ফ্যামিলির খুবই ক্লোজ ছিল, এই জন্য তার মা তাকে ঘর লিখে দিয়েছে, এটা নিয়ে সে বেশি একটা শক হয়নি। সে সবচেয়ে বেশি শক্ট হয়েছিল এইটা দেখে যে তার মায়ের 2টা ঘর ছিল, যেখানে কিনা ডক্টরকে লিখে দেওয়া হয়েছিল শুধু একটা ঘরই। আর এতে করে এইটা প্রমাণ হয়ে যায় যে এই ডকুমেন্টটা এমন একটা লোক লিখেছে যে কিনা দ্বিতীয় ঘর সম্পর্কে তেমন কিছুই জানে না। আর হয়তোবা এইটাই হচ্ছে গিয়ে ডক্টর শিপমেন্ট। এরপরে অ্যাঞ্জেলার সময় নষ্ট না করে দ্রুত পুলিশের কাছে গিয়ে কেসটা রিওপেন করার একটা রিকোয়েস্ট করে। আর এরপরে ক্যাথলিনের বডিটা দ্রুত কবর থেকে উঠিয়ে ফরেন্সিক টেস্টের জন্য পাঠিয়ে দেওয়া হয়। টেস্টের পরে ডক্টররা জানতে পারে যে ক্যাথলিনের বডির মধ্যে ডায়ামরফিন মানে হেরোইনের মাত্রা অনেক বেশি ছিল। আর যখন পুলিশ ডক্টরকে গিয়ে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ শুরু করে তখন ডক্টর তাদেরকে বলে যে আসলে তার চিকিৎসা করার আগে থেকেই এই ব্যাপারটা আমি জানতাম যে ক্যাথলিন হেরোইনের নেশা করে, আর এই ব্যাপারটা তার চিকিৎসার আগে থেকেই আমি আমার কম্পিউটারে নোট করে রেখেছিলাম। আসলে ডক্টর শিপমেন্ট নতুন নতুন কম্পিউটার চালানো শিখেছিল, এই জন্য কম্পিউটার সম্পর্কে তেমন একটা ধারণা তার ছিল না। সে নতুনই কম্পিউটারে নোট করা শুরু করেছিল। সেই ক্যাথলিনের সেই হিরোইনের নেশা সম্পর্কে তার কম্পিউটারের মধ্যে একটা নোট তো করে ফেলেছিল, আর সেখানে ডেটটা সে তার চিকিৎসা শুরু করার আগেরও দিয়ে দিয়েছিল। তবে কম্পিউটারের মধ্যে যে অটোমেটিকলি লাস্ট এডিট করার ডেটটা উঠে যায়, সেই ব্যাপারটা সম্পর্কে সে একেবারেই অবগত ছিল। এইটা সে কোনোভাবে কল্পনাও করতে পারেনি। আর যখন পুলিশ গিয়ে সেই কম্পিউটারটা ভালো করে চেক করে তখন তারা দেখতে পারে যে এই নোটটা ডক্টর শিপমেন্ট ক্যাথলিনের মৃত্যুর পরে লেগেছিল। তবে এই কারণটাই যথেষ্ট ছিল না তাকে অ্যারেস্ট করার জন্য। তারা সেই টাইপরাইটারটাও পেয়ে যায় যেটা ইউজ করে তার নিজের নামে সে একটা ঘর লিখে নিয়েছিল। আসলে এইটা পুলিশ ধরতে পেরেছিল এই জন্য কারণ ডক্টর শিপমেন্টের যেই টাইপরাইটার ছিল সেখানে কিছু কিবোর্ডের সমস্যা ছিল যেগুলো 2-3 বার প্রেস করলে উঠত না। আর যখন তারা ক্যাথলিনের সেই উত্তরাধিকারী নামাটা চেক করে তখন তারা সেখানে ঠিক সেই অক্ষরগুলোই মিসিং অবস্থায় পেয়ে যায়।
আর এই জন্য ফাইনালি যথেষ্ট প্রমাণ পেয়ে পুলিশ শহরের সবচেয়ে জনপ্রিয় ডক্টরকে অ্যারেস্ট করে ফেলে। তবে যখন এই খবরটা শহরের মধ্যে ছড়িয়ে পড়ে তখন সেই সমস্ত মানুষগুলো পুরোপুরি শকড হয়ে যায় যাদের প্যারেন্টসকে সে আগে মেরেছিল। তারা বলেছিল যে তাদের উপরে আমার একটা সন্দেহ তো ছিল, তবে যেহেতু সে শহরের সবচেয়ে পপুলার ছিল এই জন্য তার বিরুদ্ধে আওয়াজ তুলতে আমরা ভয় পাচ্ছিলাম। এরপরে পুলিশ আরও 15টা বডিকে উঠিয়ে ফরেন্সিক টেস্ট করায় যাদের মৃত্যু কিছুদিন আগেই ডক্টরের হাতে হয়েছিল। এখানে এই সমস্ত ব্যাপারগুলো ইনভেস্টিগেশন করে তারা একটা স্পেশাল প্যাটার্ন পেয়ে যায়। তারা দেখতে পারে যে প্রত্যেকটা পেশেন্টকেই ডায়ামরফিনের ওভারডোজ দেওয়া হতো। এরপরে তার ডেথ সার্টিফিকেটে ডক্টর নিজেই সিগনেচার করত আর মৃত্যুর কারণ লিখে দিত ওল্ড এজ। মৃত্যুর পরে লাশটাকে পুড়িয়ে ফেলার সাজেশনও শিপমেন্টই দিত, কারণ যদি লাশটা পড়ে যায় তাহলে লাশের সঙ্গে সমস্ত ব্যাপারগুলো পড়ে যাবে। আসলে যখনই এই কেসটা সবার সামনে চলে আসে তখন পুলিশ সেই সমস্ত কেসগুলোকে দেখা শুরু করে যাদের মৃত্যু শিপমেন্টের আন্ডারে হয়েছিল। আর এখানে সমস্ত ডকুমেন্টগুলো, সমস্ত ডেথ সার্টিফিকেটগুলো এবং সমস্ত ক্লিনিক্যাল ব্যাপারগুলো পুলিশরা আরও একবার চেক করে। আর তাছাড়া সেই সমস্ত মানুষদেরও ইন্টারভিউ নেওয়া হয়েছিল যাদের রিলেটিভ শিপমেন্টের পেশেন্ট ছিল। আর তাছাড়া কিছু ডেড বডিকে তো আবারও তুলে নতুন করে ফরেন্সিক টেস্ট করে সমস্ত ব্যাপারগুলোকে ভালো করে চেক করা হয়েছিল, যেই প্রসেসটা খুবই ডিটেলস ছিল। আর এই ব্যাপারগুলোতে তারা ক্লিয়ারলি এই ব্যাপারটা বুঝতে পারে যে ডক্টর শিপমেন্ট 1975 থেকে শুরু করে যতদিন পর্যন্ত ধরা না পড়েছে ততদিন পর্যন্ত 218টা মানুষের খুন করেছে। আর এটা হচ্ছে গিয়ে এক্স্যাক্ট নাম্বার। তবে এমন কিছু কেসও আছে যেখানে প্রমাণের অভাবের জন্য সেগুলোকে কনফার্ম করা হয়নি। আর এখানে একটা অনুমান করা হয় যে এই নাম্বারটা হয়তো 260ও হতে পারে। এরপর যখন তাকে কোর্টে নেওয়া হয় তখন 15টা মৃত্যুর জন্য কোর্ট তাকে 15 বার মৃত্যুদণ্ডের শাস্তি শোনায়। যার মানে সে তার জীবদ্দশায় কখনো তো জেল থেকে বাইরে আসতে পারবেই না, বরং তার উপরে যেই কেসগুলো চলছে সেগুলোতে তার মৃত্যুদণ্ড হওয়ার সম্ভাবনা আরও বেশি। তবে কয়েক বছর জেলের মধ্যে পার করার পরে শিপমেন্ট তার সেলের বিছানার চাদর নিয়ে গলায় ফাঁসি দিয়ে সেখানেই মারা যায়। তবে তার মৃত্যুর পরে তার যে সেলমেট ছিল সে একটা ভয়ঙ্কর তথ্য সবার সামনে নিয়ে আসে। সে বলে যে এই নাম্বারটা 218 বা 260 না, এই নাম্বারটা প্রায় 500রও উপরে, যেটা কিনা শিপমেন্ট নিজ মুখে তাকে বলেছিল। তবে শিপমেন্ট কেন এতগুলো মানুষকে মেরেছিল এই ব্যাপারটা নিয়ে এখন পর্যন্ত স্পষ্ট কোনো ধারণা কেউই দিতে পারেনি। কেউ ভাবছে যে সে হয়তোবা কোনো সাইকো হতে পারে, কেউ ভাবছে হয়তোবা এটাই তার টাকা কামানোর একটা নতুন ওয়ে ছিল, আবার কেউ মনে করছে তার মায়ের যেহেতু মৃত্যু হয়েছিল এই জন্য সেটার প্রভাব তার উপরে অনেক বেশি পড়েছিল। কারণ তার মা একটা সময় নিজেও ক্যান্সার পেশেন্ট ছিল যাকে কিনা পেইন কিলার রূপে মরফিন দিয়ে চিকিৎসা করা হতো। আর যারা ইনভেস্টিগেশন করেছে তারাই ব্যাপারটা ক্লিয়ার করেছে যে হয়তোবা ডক্টর শেপার্ড এইটা দেখার ট্রাই করতো যে তার মায়ের মতো মরফিনের ওভারডোজ দেওয়ার পরে কেমন করে সেই রোগীদের মৃত্যু হয়, আর এইটা দেখে সে একটা পৈশাচিক আনন্দ পেত। এখন আসল ঘটনাটা কি সেটা তো কখনোই আমরা জানতে পারবো না, কারণ ডক্টর শেপার্ড নিজেই আত্মহত্যা করে নিয়েছে। তবে আপনি আমাকে কমেন্ট করে জানান যে আসলে আপনার কি মনে হয় কেন ডক্টর এতগুলো মানুষকে খুন করেছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমাকে প্রথমবার দেখলে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না।